আমি যখন রেটিনাতে মেডিকেল কোচিং করতাম, এইচএসসি রেজাল্টের আগে যত স্টুডেন্টকে দেখছি এত মনোযোগ দিয়ে ক্লাস করতে, পরীক্ষাগুলো দিতে, বিশ্বাস করো তোমরা, রেজাল্টের পরে অনেককেই খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ অনেকের রেজাল্ট এতটাই খারাপ, ও জানে ওর দ্বারা মেডিকেল চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব না। হতাশ, কী করবে? তো আমি হাসতেছি, বাট মন থেকে কিন্তু এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। কত স্টুডেন্ট আছে আমি দেখেছি, নর্মাল স্টুডেন্ট, বাট স্বপ্ন ডাক্তারি পড়ার। এবং আমার খুব হাসি পেত, খুবই হাসি পেত আমি যখন যাকে তাকে বলতাম যে দোস্ত কিসে অ্যাডমিশন করতে চাস, দোস্ত কী পড়তে চাস, দোস্ত আমি তো মেডিকেল পড়বো, দোস্ত আমি মেডিকেল পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আমার মানে আমি এগুলো মনে মনে হাসি রে ভাই। ভাই স্টুডেন্টও কোয়ালিটি ভাই, আমি তো জানি ও কেমন, আর ফ্রেন্ডকে আমি চিনবো না? আচ্ছা ও পড়তে চাই মেডিকেলে, না এটা স্বাভাবিক, বাট তারপর ওর ফ্রেন্ড হিসেবে তো একটা বিষয় আমি তো জানি যে ভাই একটা মেডিকেলে চান্স পেতে হলে কেমন টাইপ স্টুডেন্ট হতে হবে, তাই না? তো আমার এরকম অনেক ফ্রেন্ড, তাদের ইতিহাসগুলো বলি। একটা ফ্রেন্ড, সে ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পায়নি, এইচএসসি দুটোতে 5। সো প্রথমে একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা ইকোনমিক্স নিয়ে পড়তেছিল, পরবর্তীতে আবার সেকেন্ড টাইম দিয়েছে, সেকেন্ড টাইমে আবারও চান্স পায়নি, পরবর্তীতে একটা বেসরকারি মেডিকেল পড়তেছে। আবার আমার আরেকটা ফ্রেন্ড, সে ফার্স্ট টাইমে কোথাও চান্স পায়নি, সেকেন্ড টাইমে কোথাও চান্স পায়নি, পরবর্তীতে সে ঢাকা কলেজে পড়তেছে ইংলিশ নিয়ে। আমার আরেকটা ফ্রেন্ড, ওরে একই অবস্থা, ফার্স্ট টাইম কোথাও চান্স হয়নি, প্রাইভেটে পড়তেছে। তো আমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, কারণ ওখানে পড়াশোনাটা একদম আলাদা, এবং মেডিকেল থেকে ভার্সিটিতে চান্স পাওয়াটা অনেক কঠিন। ভাই তুমি মেডিকেলে একটা থিওরি পড়া পড়তেছো, আর একটা ছেলে সেই প্রথম থেকে ভার্সিটির জন্য পুরো তুমি পড়তেছে, পার্থক্যটা একটা দেখো। তো সে ভার্সিটির জন্য একদম প্রস্তুতি নিচ্ছে প্রথম থেকেই, আর তুমি কয়েক মাস নিছো মেডিকেল, হতাশ, রেজাল্ট খারাপ, ওই মন ভাঙা নিয়েই আবার তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, মন মানে না। অবভিয়াসলি সেই ছেলেটা চান্স পাবে। তারপরও মেডিকেল চান্স পায় না এমন অনেক ছেলেপেলে আছে, চান্স পেয়ে যায়, লাইক মি। আমারও এরকম অবস্থা হয়েছিল। তো বিষয় হচ্ছে এটাই, মন খারাপ থাকবে, এটা নিয়েই বাঁচতে হবে, তাই না? জীবন তো একটাই, সব স্বপ্ন কি পূরণ হয়? ওই যে একটা আসছে না 3 ইডিয়টসের মধ্যে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আরে ভাই আমরা তো অনেক স্বপ্ন নিয়ে তো বড় হই, তাই না? যেমন আমি একটা স্বপ্ন দেখতাম আমি ডাক্তার হব, নাম হবে ডাক্তার সাদমান সাকিব, স্বপ্ন দেখতাম। আবার মাঝখানে স্বপ্ন দেখছিলাম যে আমি যেহেতু 2বার আইসিএসবিতে গিয়েছিলাম, যে আমি আর্মি অফিসার হব, আর্মি অফিসার হওয়ার পর অনেক বড় আর্মি অফিসার, মেয়ের সাথে প্রেম করবো, তাকে বিয়ে করবো, ও কত মেয়ে আমার পিছিয়ে ঘুরবে। লাইক এটা তো স্বপ্ন হতে পারে, তাই না? এটা তো ছেলেদের একটা কি বলো হিডেন একটা স্বপ্ন। আবার আমার অনেক টাকা পয়সা হবে, মানুষকে অনেক সাহায্য করবো, আমি এমপিতে দাঁড়াবো, এটা করবো, ওটা হয় রে ভাই, গাড়ি কিনবো, গাড়ি নিয়ে একদম কখনো হিরো হব, মানুষ দেখলে আমাকে সিলিউট দেবে স্যার। কিন্তু আজ আমি কোথায় পড়তেছি, যাই না যে ভবিষ্যতে কি করব, চেষ্টা করে যাচ্ছি যে সামনের জন্য ভালো কিছু করার। অনেক স্বপ্ন কিন্তু আমার ভেঙে গেছে, শুধু আমার না, এমন অনেক লক্ষ লক্ষ মানুষ আছে, ছিল, ভবিষ্যতে থাকবে এরকম। ভাই সবার স্বপ্ন পূরণ হবে না, এত স্টুডেন্ট, সবাই মেডিকেলে চান্স পাবে না, সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। তো মেডিকেলের হাইটটা একটু অন্যরকম। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার হাসপাতালে যেতে ইচ্ছা করে না, কোনো একটা ডাক্তারের কাছে গেলে আমার খুব হতাশ লাগে, যে মনে হয় ভাই আমার মেডিকেলে আমি হয়নি, আমি সরকারি মেডিকেল চান্স পাইনি, আমার ভালো লাগে না, মানে দেখলে ভাই কেমন যেন লাগে আমার। তো এটা স্বাভাবিক ভাই, এটা না হতে পারলে এটা খারাপ লাগে। আমি যেখানে ছিলাম রংপুরে, তো ওখানে হচ্ছে রংপুর মেডিকেল ভাইয়াদের সাথে ছিলাম। এই ভাইয়াদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলি যে আচ্ছা ভাইয়া, আচ্ছা ডাক্তারি বলে কি সত্যি কি অনেক টাকা পাওয়া যায়, মানুষই আসলে সম্মান করে? আমি জানি মানে বাস্তবতা কি, বাট তারপরেও শুনতে ইচ্ছে করে যে ভাই একটু বলেন না, একটু নেগেটিভ কিছু বলেন না, আমার আর মন মানে না, একটু ডাক্তার না হলে যেন জীবনটা ভালো হয় এমন কিছু বলেন। কথাগুলো তো হেসে হেসে বলতেছি, কিন্তু এগুলো তো বুকের চাপা কষ্ট। আমার মতো এরকম শিক্ষার্থীরা আছে, তো তোমরা আজকের রেজাল্টের পর থেকে অনেকের স্বপ্নগুলো দুমড়ে মুছে চলে গেছে। আমার যেদিন স্বপ্নভঙ্গ হয়েছিল, আমি সেদিন রাত্রে ঘুমোতে পারিনি। আমার আম্মুর পাশে আমি সেদিন ঘুমাচ্ছিলাম, এবং
মাঝরাতে আম্মুকে বলছিলাম যে আম্মু আমার বুকটা ফেটে যাচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। আম্মু বুকে হাত দিচ্ছে, মাথাটা টিপে দিচ্ছে। কি করবো আর, আসলে এখানে তো কারো করা কিছু নেই, একটা ঘটনা ঘটে গেছে, একটা স্বপ্নের মৃত্যু, একটা মৃত্যু হয়ে গেছে। কোনো কি ওয়ে আছে এখান থেকে? ওয়ে নেই, আর কোনো চান্সই নেই। তো তোমরা মন খারাপ করো না, তোমরা কান্নাকারি করো না। তোমাদের সাথে, তোমাদের থেকে আমাদের এইজ বা ব্যাচের খুব একটা বেশি ডিফারেন্স নেই। তোমাদের কষ্টগুলো বুঝি, কিছু কষ্ট থাকবেই, সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিছু স্মৃতি থাকবে যেগুলো সারা জীবন তোমার পিছিয়ে পিছিয়ে ছুটে বেড়াবে। কিন্তু তারপরে বলতে চাই, প্লিজ ইগনোর করার চেষ্টা করো, সামনে যেটা আছে এটা নিয়ে থাকার চেষ্টা করো। জীবনটাকে নিজের মতো করে সাজাও, যাই যেটা বলো, কান্না দিয়ে নিজের স্বপ্নটাকে নিজের মতো করে তোলো। থাক না, তুমি বড় না হলা, তোমাকে কেউ সেলুট না দিল, তোমাকে কেউ সম্মান না দিল, তোমার পিছনে কোনো মেয়ে না ঘুরলো, তোমার কোনো দাম থাকলো না, তুমি সামান্য, তুমি নোয়ান হয়ে বেঁচে থাকলা, কি হলো? 2 দিনের জীবন, কি করবা? চেষ্টা করছো, আল্লাহ তাআলা হয়তো কোনো কারণে দেয়নি, বা তোমার লাকে হয়তো অন্য কিছু দিছে, এটাই। তাকদীরকে বিশ্বাস করো, এটা নিয়ে একটা থাকো, ইনশাল্লাহ আজ অথবা কাল আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই তোমার এই পরিশ্রমগুলো দেবে।